আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বছরখানেক আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলেছিল কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করা তারা সমর্থন করে না, কিন্তু কয়দিন আগে তারা ক্ষমতায় এলো। সেই ক্ষমতায় এসেই এখন ঠিক উল্টো পথে হাঁটছে তারেক রহমানের সরকার। আওয়ামী লীগের উপর অন্তর্বর্তী সরকারের দেওয়া নিষেধাজ্ঞা শুধু এখন তারা বহালই রাখছে না বা বহালই থাকছে না, এবার সেটাকে আইনে পরিণত করে শাস্তির ফাঁদও বসাচ্ছে বিএনপি। তাই সবার মনেই প্রশ্ন এখন, তাহলে কি বদলে গেছে খেলা, কিংবা ভেঙে গেছে কোনো গোপন ডিল? আসসালামু আলাইকুম, স্বাগত লিস্ট নিউজে। সম্মানিত দর্শক, ঘটনাটা আসলে গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের সময় সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ব্যবহার করে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। মিছিল, সভা সমাবেশ, এমনকি দলীয় কার্যালয় খোলা, সবকিছু নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তখন একটা বড় প্রশ্ন ছিল, নিষেধাজ্ঞা মানা না হলে মানে যথাযথভাবে শাস্তিটা কি হবে? কারণ অধ্যাদেশে শাস্তির বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ ছিল না। এখন আসল টার্নটা এখানেই। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সেই অধ্যাদেশকে, মানে ইউনূস সরকারের করা অধ্যাদেশকে আইনে পরিণত করতে যাচ্ছে। শুধু আইনে পরিণত করছে বিষয়টি এমন নয়, এতে শাস্তির বিধানও যুক্ত করার পরিকল্পনা চলছে, চিন্তা ভাবনা চলছে। অবশ্য কি ধরনের সাজার বিধান যুক্ত করা হবে এ বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট কিছু জানা যায়নি। তবে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের জন্য আইনের 16 ধারায় যেসব সাজার বিধান রয়েছে সেগুলি প্রযোজ্য হবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জন্য। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? এখন যদি আওয়ামী লীগ নিষেধাজ্ঞা অমান্য করে, তাহলে সরাসরি কারাদণ্ডের মুখে পড়তে পারেন এই দলের নেতাকর্মীরা, তাই তো? এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসছে। যেই বিএনপি আগে বলেছিল রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত নয়, জনগণই সিদ্ধান্ত নেবে, সেই বিএনপি এখন ক্ষমতায় এসে, এবং যেই ক্ষমতায় আসার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নীরব সমর্থন, অনেক গোপন ভোট অনেক কাজে লেগেছে, এটি বিএনপির অনেক নেতাও স্বীকার করেন। আওয়ামী লীগের তরফ থেকে তো এটি এখন প্রকাশ্যেই বলা হচ্ছে। তাহলে সেই বিএনপি ক্ষমতায় এসে এখন মানে তাদের কার্যক্রম নিষিদ্ধ করাকে কেন শক্তিশালী করছে, এটি একটি বড় প্রশ্ন। এটি কি আসলে শুধুই কৌশল, রাজনীতির কোনো কৌশল, নাকি বিএনপি সত্যি সত্যি উল্টে গেল বা বদলে গেল বা ইউটার্ন নিল? এই পুরো ঘটনাটি আরো ইন্টারেস্টিং হয়ে ওঠে যখন আমরা সাম্প্রতিক কিছু কূটনৈতিক প্রেক্ষাপট দেখি বা বিশ্লেষকরা এটি নিয়ে যখন কথা বলেন। কারণ এটি এমনি বিভিন্ন জায়গায় শোনা গেছে, আপনারাও শুনেছেন, যে ভারতের সঙ্গে একটি গোপন সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার সুযোগ তৈরি হতে পারে, এরকম নানাবিধ সমীকরণের ভিত্তিতে তারেক রহমান ফিরতে পেরেছেন। কারণ 29 নভেম্বর 2025 তিনি সোশ্যাল মিডিয়া একটি পোস্ট দিয়ে বলেছিলেন যে তার দেশে ফেরার বিষয়টি তার একার উপরে নির্ভর করে না। সেই তিনি যখন 25 ডিসেম্বর দেশে ফিরলেন, অনেকের মনে এটি প্রশ্ন হিসেবে এসেছে, এবং এক ধরনের মানে সমাধান এরকম হয়েছে যে নিশ্চয়ই ভারতের ইতিবাচক সিগন্যাল পেয়ে তারেক ফিরেছেন। কারণ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারত সরকারের তরফ থেকে যেই ধরনের কূটনীতিতে দুতিয়ালি করা হয়েছে, হাত বাড়িয়ে দেয়া হয়েছে কূটনীতিতে, যেটা ইউনূস সরকারের সময় ছিল না, এসব কারণে এটা মনে হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের, তিনি যেভাবে চিঠি লিখেছেন, তার প্রতিনিধি পাঠিয়েছেন, তারেক রহমানকে সপরিবারে দাওয়াত দিয়েছেন ভারত সফরের, সব মিলিয়ে মনে হতে পারে যে আসলেই ভারতের একটা সমঝোতা ছিল, ভারতের সঙ্গে একটা সিগন্যাল পেয়ে তিনি কিন্তু এসেছেন। তো সেরকম একটা প্রেক্ষাপটে তাহলে এই দিকে যাচ্ছে কেন, সেটি আমি আলোচনা করব। আসলে ওই সময়টা আমরা আরো দেখেছি যে নির্বাচনের পরপরই আমরা কি দেখেছি, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কয়েকটি অফিস কার্যালয় খুলেছে, আমরা দেখেছি। এখানে সেখানে দুইটা ছোট ছোট মিছিলও হয়েছে। এইগুলো আসলে এক ধরনের ইঙ্গিত দিচ্ছিল। ঠিক
এইরকম একটি প্রেক্ষাপটে বিএনপি সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার এমন একটি কঠোর সিদ্ধান্তের দিকে যাচ্ছে, কেন যাচ্ছে? এই কারণেই প্রশ্ন আসলে করছেন অনেকে, যে তাহলে কি সেই গোপন ডিল, গোপন মানে ওই যে অনেকেই আমরা মনে করেছি, কিন্তু এর তো কাগজে কলমে কোনো প্রমাণ নেই যে ভারতের সঙ্গে সমঝোতা হয়েছে না আমেরিকার সঙ্গে সমঝোতা হয়েছে। শোনা যায় ভারত আসলে সমঝোতার জায়গাটিতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা প্রভাবিত হয়েছে, অথবা ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে সুপারিশ করেছে, তার ভিত্তিতে আসলে এই সমীকরণটি তৈরি হয়েছে। সুনির্দিষ্ট করে বলবার কোনো কারণ নেই যে আমেরিকা চেয়েছে বলে এসেছে বা ভারত চেয়েছে বলে এসেছে। এখানে নানান ধরনের তর্ক আছে, নানান ধরনের যুক্তি কিন্তু আছে। যাই হোক, সেই আলোচনাটি আমি আর বিস্তারিত করতে চাই না। কিন্তু প্রশ্ন যেটি উঠছে যে আসলে এটি, এই যে গোপন বিল বলা হচ্ছে, যেহেতু কেউ জানতো না, সেটি ভেঙে গেছে কিনা, যদি ভেঙে যায় তার কারণ কি, নাকি এটা শুধুই চাপ তৈরি করার কৌশল, যে এদিকে কঠিন করবে, পরে ধীরে ধীরে ধাপে ধাপে যাতে বিএনপিকে কেউ দোষারোপ করতে না পারে, তারেক রহমানকে যেন কেউ আঙুল তুলতে না পারে যে না সত্যিই তো আপনি সমঝোতা করে এসেছেন, সমঝোতার প্রতিদান আপনি দিচ্ছেন। হতে পারে, কেউ বলতে পারে না। রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই, আর বাংলাদেশের রাজনীতি নিয়ে আসলে ভবিষ্যৎবাণী করা সত্যি দুরূহ, সত্যি কঠিন। এদিকে আমরা যদি দেখি যে সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে, সেটি কি, আগামী 7 এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফরে যাচ্ছেন। সেখানে ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হবে, এরকম কথা জানা যাচ্ছে। এর ভিতরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কথা বলা হচ্ছে, আরো কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। মানে অজিত দোভালের বিষয়টি এই জন্য আসছে, এর আগে মানে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান ইউনূস সরকারের, তখন তিনি গিয়েছিলেন এবং অজিত দোভালের সঙ্গে তখনকার তার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিগন্যাল কিন্তু পাওয়া গিয়েছিল বাংলাদেশের রাজনীতির বিষয় নিয়ে। এসব কারণে এবারও বৈঠকটি হবে এবং সবাই ধারণা করছিলেন সেই বৈঠকে, মানে 7 তারিখে 1টা 2টা 3টা যে কটা বৈঠক হোক না কেন, এই বৈঠকে যেসব আলোচনার ইস্যু আগে থেকে নির্ধারণ করে রাখা হয়েছে, মানে যেগুলো অফিসিয়াল, যেগুলো সরকারি, এর বাইরেও আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি, দেশে আওয়ামী লীগের পুনর্বাসন বা কার্যক্রম চালু করার বিষয়টি, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি, তার নামে যেসব মামলা রয়েছে, তার যে শাস্তি রয়েছে, সেসব বিষয়, এইসব বিষয় একটা সুরাহার, একটা ইঙ্গিত বা আভাস, এবং রাজবন্দী যারা রয়েছেন তাদের বিষয়ে একটা ফয়সালা হবার প্রত্যাশা অনেকের মধ্যেই তৈরি হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তো হয়েছেই, যারা আওয়ামী লীগ করেন না কিন্তু রাজনীতির খোঁজ খবর রাখেন, তারাও মনে করছিলেন যে এরকম একটি ইতিবাচক দিকে বাংলাদেশের রাজনীতি যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। ভারত চেয়েছিল অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সেটি হয়নি। তারপরও ভারত এখানে ধরেন যে রাগ না করে, অভিমান না করে, তারা হয়তো চেয়েছে, যেটুকু জানা গেছে বিভিন্ন সূত্র থেকে, যে তারেক রহমানকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করবার বিষয়টিতে তারা সুস্পষ্ট অঙ্গীকার বা তার কাছ থেকে প্রতিশ্রুতি চেয়েছিল, তেমন তিনি দিয়েছেন এমনটি জানা যায়। প্রমাণ নেই, তাই এর বেশি আর মন্তব্য করা সমীচীন নয়। তো এই যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রসঙ্গটি, এটি হালে আমরা দেখছি জাতিসংঘ বলুন, বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এই আলোচনাগুলো হচ্ছে, এবং আমরা নিশ্চিত যে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, অন্যান্য যারা বলুন, ইউরোপীয় ইউনিয়ন বলুন, সবাই আসলে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষেই তারা কথা বলে থাকেন, আগামীতেও হয়তো আরো স্পষ্ট করে বলবেন। কিন্তু যদি শাস্তির বিধান করে, আইনে পরিণত করে, সত্যি সত্যি আওয়ামী লীগের ফেরার পথটাকে সংকুচিত করা হয় বা দেয়াল তুলে দেওয়া হয়, তখন আসলে কি হবে? এই কারণে বলা হচ্ছে যে বিএনপির যে এমন ইউটার্ন, যে কথিত অধ্যাদেশকে আইনে পরিণত করার উদ্যোগ, এটা তো আসলে গোটা বিষয়টাকে, যে কথাগুলো বললাম, অন্য খাতে ঠেলে দেবে বলে অনেকে মনে করছেন। অনেকে কি, সবাই আসলে মনে করছেন, বিএনপিরও নেতা কর্মীরা মনে করছেন যে এটি আসলে বিএনপির যারা সুস্থ চিন্তা করেন যে না আসলে একটি দলকে, আওয়ামী লীগের মতো একটি দলকে একেবারে খেলার মাঠ থেকে সরিয়ে রেখে রাজনীতি করে খুব বেশি দূর অগ্রসর হওয়া যাবে না, এমন চিন্তা যারা করেন, তারা আসলে এই ধরনের মতকে সমর্থন করেন বলে আমার মনে হয়। আসলে বিএনপি সরকারের এই যে কঠোর অবস্থান, এটা আসলে পুরো কূটনৈতিক সমীকরণটাই নতুন করে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
কারণ এখানে আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান তিনি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন। গণমাধ্যমে যেটি আমরা দেখেছি বা আমাদের জানানো হয়েছে যে তিনি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি গ্লোবাল সামিটে অংশগ্রহণ করবার জন্য গিয়েছেন। ঠিক আছে, তিনি সেখানে অংশ নিয়েছেন, কথা বলেছেন, এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও তৎপর রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। কারণ কি, সেটি যেটি জানা গেল যে এর আগে তারেক রহমানের নামে এফবিআইয়ের যে সমস্ত অভিযোগ ছিল তার ভিত্তিতে তাদের যে অবস্থান, সেটির কারণে তারেক রহমান সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মানে ঘনিষ্ঠ হতে পারছেন না, বা সেই দিকটি নিয়ে তিনি খুব বেশি অগ্রসর হতে পারছেন না, যে কারণে অনেকে বলছেন যে তিনি ভারতকেও চটাতে চাচ্ছেন না, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে যতক্ষণ পর্যন্ত নিজের সম্পর্কের সমীকরণের মধ্যে আনতে না পারছেন, এবং বিশেষ করে জুবাইদা রহমান এবং খলিলুর রহমান মানে আপ্রাণ চেষ্টা করছেন এফবিআই কে বুঝিয়ে, এবং তারা এই সফরে জেমস এফ মরিয়াটি যিনি বাংলাদেশে রাষ্ট্রদূত ছিলেন তার সঙ্গে দেখা করেছেন বলে একটি তথ্য নিশ্চিত করেছে। এবং এই জেমস এফ মরিয়াটি আসলে তারেক রহমানের বিরুদ্ধে, তিনি যে একজন বিপজ্জনক মানুষ, গণতন্ত্রের জন্য ক্ষতিকর মানুষ, তার বিরুদ্ধে অভিযোগটি কিন্তু জেমস এফ মরিয়াটি করেছিলেন। যে এটি নিয়ে হয়তো যদি সুযোগ পাই অন্য সময় কথা বলবো। তার মানে কি, এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করবার চেষ্টা চলছে, এদিকে ভারতকে বলা হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি, তাদের সঙ্গে আছি এরকম করে, এরকম মনে হচ্ছে প্রেক্ষাপটটি। আমি আরো দু একটি কথা বলবো, তাতে আমার এই যে অভিযোগটি বিভিন্ন মহল থেকে শুনছি সেটি আসলে প্রতিষ্ঠিত হতে পারে বা প্রমাণিত হতে পারে। সেটি কিরকম, যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর থেকে, ওই যেটা শুরুতে বললাম যে দৃশ্যত সকলেই মনে করছিল যে সরকারের তরফ থেকেও তারা ভারতের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়, যেহেতু সমঝোতার কথা এসছে, যেটা ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় তলানিতে টেকেছিল। এবং ইউনূস ভারতকে সরাসরি শত্রু জ্ঞান করে কথা বলেছেন, বিবৃতি দিয়েছেন, আমরা দেখেছি। উল্টো পাকিস্তানের দিকে তার সরকারের হাত তিনি বাড়িয়েছিলেন, তিনিও এগিয়ে গিয়েছিলেন। এখন দেখা যাচ্ছে চূড়ান্ত মূল্যায়নে তারেক রহমান ও পাকিস্তান প্রেম হয়তো ছাড়তে চাইছেন না। মানে এটি যুক্তির প্রেক্ষাপটে আমি কথাটি বললাম। এবং কূটনীতিকদের কেউ কেউ বলছেন যে ভারতকে তিনি পাশে চাইছেন, মানে তারেক রহমান ভারতকে পাশে চাইছেন, ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে চাইছেন ধরি মাছ না ছুঁই পানি করে, কিন্তু তিনি পাকিস্তানকে আসলে বুকে আগলে রাখতে চাইছেন, এরকম একটি কথা কিন্তু আছে কারো কারো মনে। এবং এটা যদি সত্যি হয়, সুপ্রিয় দর্শক, আমি বলছি আপনাদেরকে, বাংলাদেশের আগামী দিনের রাজনীতি এবং তারেক রহমানের সরকারের ভবিষ্যৎ, তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু প্রশ্নের মুখে, হুমকির মুখে পড়তে পারে। কারণ এটি নিয়ে ইতিবাচক কোনো মন্তব্য এখনই করছেন না কোনো রাজনৈতিক বিশ্লেষক, এমনকি কোনো কূটনীতিকরাও। তারেকের পাকিস্তানের প্রতি কিছুটা ঝুঁকবার সুনির্দিষ্ট কারণ আমি এখন বলতে পারছি না, বা কেউ বলতে পারছেন না বা চাইছেনও না। তবে সদ্য ভারত ঘুরে আসা আমাদের যিনি সেনাবাহিনীর, আমাদের যে ডিজিএফআই এর প্রধান, ভারত ঘুরে এসেছেন আপনারা জানেন, এবং তিনি ইতিমধ্যেই পাকিস্তানে গেছেন, পাকিস্তান থেকেও তিনি ঘুরে এসেছেন। এই যে তারেক রহমান তাকে পাকিস্তানে পাঠালেন, এটিও সংশ্লিষ্টদের মনে বড় প্রশ্ন তৈরি করেছে। একই সঙ্গে আশঙ্কাও যুক্ত হয়েছে এখানে, সেটা কি, পাকিস্তান সফরকালে ডিজিএফআই প্রধানের সঙ্গে নাকি আইএসআই প্রধানেরও বৈঠক হয়েছে। আমি এই বিষয়টির সত্যতা নিশ্চিত করতে পারছি না, কারণ এটি যথাযথভাবে যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু অভিযোগটি এমন উঠেছে। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ যদি আইনে পরিণত করার বিষয়টি মানে শেষ পর্যন্ত হয়, এটি কি ফলাফল নিয়ে আসবে তা দেখার জন্য হয়তো খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। উদ্ভূত পরিস্থিতিতে সব মিলিয়ে একটাই প্রশ্ন, সরকার যা করতে যাচ্ছে, মানে বিএনপি সরকার, তারেক রহমানের সরকার যা করতে যাচ্ছে, করতে চলেছে, তা কি শুধু আইনগত প্রক্রিয়া, নাকি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে চূড়ান্তভাবে কোণঠাসা করার কৌশল? এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়? এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, আড়ালে কি সরকার পতনের আর একটা ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে? আওয়াজ কি শুনতে পাচ্ছেন? একটু কান পাতুন তো। আমি তো শুনতে পাচ্ছি। কেন প্রশ্ন করবেন যে কেন? মাত্র তো একটা নির্বাচন হয়ে গেল,
একটা সরকার গঠিত হলো, এখনই আবার সরকার পতন হবে কেন? একটু পেছনে ফিরে যেতে হবে 2024 সালের জুলাই অগাস্ট। আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে কারা? একটু চিন্তা করুন তো। বাংলাদেশের জঙ্গিরা, ডিপ স্টেট, বিদেশি আন্তর্জাতিক শক্তি এর সঙ্গে যুক্ত ছিল। এই যে এখন যে সরকারটি, এই সরকারটি কি আওয়ামী লীগ সরকার পতনের মূল মাস্টার মাইন্ড? এই সরকারের যে দলটি বিএনপি, না, তারা সাইড লাইনের। তারা বুঝে হোক আর না বুঝে হোক, ওই যে সরকার পতনটা ছিল সেই পতনে সমর্থন দিয়েছে। মূল পতনকারী যারা, তারা এদেরকে ওয়েলকাম জানিয়েছে। ঠিক আছে, আমরা যেহেতু একটা পতনে যাচ্ছি, পতন করব, একটা ষড়যন্ত্রে আছি, আমাদের সঙ্গে যদি সাপ, ব্যাঙ, গাছপালা, হাতি, ঘোড়া সব এসে হাজির হয় তাকে স্বাগত, তাহলে আমাদের শক্তি আরো বেড়ে যাবে। বাংলাদেশে মূল পতনকারী দল হিসেবে, মাস্টারমাইন্ড দল হিসেবে ভূমিকা পালন করেছে জামাত ইসলামী। সোজা কথা যদি বলি, জঙ্গি গোষ্ঠী। এই জঙ্গি গোষ্ঠীর মূল নেতৃত্বে জামাতে ইসলামী। এই জামাতে ইসলামের লক্ষ্য ছিল আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে একটি তাদের সরকার গঠন করা। তাদের মতো তারা 1.5 বছর ইউনূসকে দিয়ে তাদের মতো সরকার পরিচালনা করেছে, তাদের মতো যা কিছু ফায়দা হাসিল করতে পেরেছে। কিন্তু আলটিমেটলি তাদের গোল ছিল নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিচারে ক্ষমতায় যাওয়া। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যে কোনোভাবে গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই জঙ্গি গোষ্ঠী বা আওয়ামী লীগ সরকারের পতনকারী যারা, মূল মাস্টার মাইন্ড যারা, তাদের লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। লক্ষ্য যেহেতু ভ্রষ্ট হয়েছে, শুধু তাই নয়, ইউনূস সরকারের ক্ষমতা কালে তারা যে ক্ষমতার বলয়ে ছিল, সেই ক্ষমতা থেকে তারা বিচ্যুত হচ্ছে। একদিকে লক্ষ্য ভ্রষ্ট হলো, তাহলে কি তারা এখানেই ফুল স্টপ টানবে? প্রশ্নই আসে না। জুলাই আগস্ট 24-এ সরকার পতনের আন্দোলনের বা সরকার পতনের ছক কেটেছিল। সেই সময়ের সরকারটার কথা একবার চিন্তা করুন। আওয়ামী লীগ সরকার, প্রবল প্রতাপশালী সরকার, এই জঙ্গি গোষ্ঠী সেই সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে ফেলে দিয়েছে। তারা কি মনে করছে যে আজকে বিএনপি সরকার সেই আওয়ামী লীগ সরকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি প্রতাপশালী? আওয়ামী লীগ সরকার ছিল 16 বছর ধরে গড়ে ওঠা বিশাল একটা পিরামিড, আর 1.5 মাসে গড়ে ওঠা বিএনপি সরকার কিন্তু খুবই দুর্বল সরকার, বালির বাঁধের মতো ভেঙে যেতে পারে যে কোনো সময়। এটি কিন্তু জঙ্গিরা মনে করছে, এবং সেই মনে করা থেকে তাদের যেহেতু লক্ষ্য পূরণ হয়নি যে তারাই চূড়ান্ত বিচারে ক্ষমতায় যাবে এবং আগামী দীর্ঘদিন তারা দেশ শাসন করবে, সেহেতু তারা লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি, লক্ষ্য থেকে সরে আসেনি। এই সরকারকেও তারা ফেলে দেওয়ার একটা ব্লু প্রিন্ট আড়ালে রেডি করছে। আমরা বলতেই পারি, আড়ালে কি তবে আরো একটা সরকার পতনের ব্লু প্রিন্ট হচ্ছে? বাংলাদেশের রাজনীতিতে কি আবার কোনো বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে? দর্শক, রাজপথে দীর্ঘমেয়াদী আন্দোলনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই। সংস্কারের দাবিতে এবং গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে আজ শনিবার আমরা যেদিন কথা বলছি, রাজধানী ঢাকায় নামছে এই যে জামাতের নেতৃত্বাধীন যে 11 দলীয় রাজনৈতিক দল, এই দলের নেতৃত্বে আজকে রাজধানীতে তারা রাস্তায় নামছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো রাজপথে নামছে এই জামাত জোট। বাইতুল মোকাররমের উত্তর গেটে আজকের এই বিক্ষোভ সমাবেশ কি কেবল শুরু, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক উদ্দেশ্য? নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াতে যাচ্ছে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য, এবং এই যে 11 দলীয় ঐক্য জোট সেটাই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল। আসলে গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কারের দাবিকে কেন্দ্র করে ঘোষিত এই কর্মসূচি কেবল একটি বিক্ষোভ নয়, বরং একে দীর্ঘমেয়াদী আন্দোলনের সূচনা বলে ইঙ্গিত দিয়েছেন এই জোটের নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি দেশের রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়, কারণ নির্বাচন পরবর্তী সময়ে সংসদ কেন্দ্রিক রাজনীতির পাশাপাশি এখন বিরোধীরা জনসম্পৃক্ততা বাড়াতে রাজপথকে বেছে নিয়েছে। অনেকে বলছেন এটি বাংলাদেশের সেই চিরচেনা রাজনৈতিক সংস্কৃতিরই ধারাবাহিকতা, যেখানে সংসদের ভেতরে কাজ না হলে বাইরে চাপ সৃষ্টি করে দাবি আদায়ের চেষ্টা করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজপথ কি আবার আগের মতোই উত্তপ্ত হতে যাচ্ছে?
11 দলীয় ঐক্যের নেতারা তাদের কৌশল পরিষ্কার করেছেন। তারা শুরুতেই চরম বা কঠোর কোনো কর্মসূচিতে যেতে চান না, এমনটাই এখনো পর্যন্ত তারা বলছেন। লিয়াজো কমিটির সমন্বয়ক ও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ স্পষ্ট জানিয়েছেন, প্রথম বিক্ষোভের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করা হবে। যদি সরকার ইতিবাচক সাড়া না দেয় তবে আন্দোলনের তীব্রতা বাড়ানো হবে। তাদের প্রধান লক্ষ্য এখন সম্পৃক্ততা বাড়ানো, জনগণের শক্তি সঙ্গে নিয়ে তারা সরকারের মনোভাব বুঝতে চান। এরপরই হয়তো আসবে কঠোর কর্মসূচির ডাক। জামাতের হামিদুর রহমান আজাদের ভাষায়, সরকার যদি সংস্কার পরিষদ গঠন না করে এবং ভুল পথ থেকে ফিরে না আসে তবে পরিস্থিতি বিবেচনায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। এখানে একটি মজার বিষয় লক্ষ্য করুন। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় নাগরিক পার্টির এক নেতা জানিয়েছেন, রাজনীতিতে এখন নতুন মেরুকরণ তৈরি হচ্ছে। যখনই সরকারের কোনো পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় তখন সরকার বিরোধী সব পক্ষই ধীরে ধীরে এক হতে শুরু করে। আমরা ফ্যাসিবাদের পতনের সময়ও তাই দেখেছি। জোটের বাইরের দলগুলো এখন এই আন্দোলনে সমর্থন জানাবে বলে বিরোধীরা আশা করছেন। অর্থাৎ এক সময়ের সহযোগিতার মনোভাব এখন উবে গিয়ে মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে সংবিধান সংস্কার এবং সংসদের কাঠামো নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। এখন আসা যাক বিতর্কের মূলে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে সংসদে উত্থাপন করা হয়েছে। এর মধ্যে 16টি নতুন করে বিল আকারে পাশের সুপারিশ করা হয়েছে, যার মধ্যে আছে গণভোট, মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। 9 এপ্রিলের মধ্যে এগুলো পাশ না হলে বাতিল হয়ে যাবে। কিন্তু বিরোধীদের মূল ক্ষোভ ভিন্ন জায়গায়। সুপ্রিম কোর্ট সচিবালয় এবং বিচারক নিয়োগ অধ্যাদেশ সহ 4টি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপনের যে প্রস্তাব জুলাই সনদে ছিল তাতে ক্ষমতাসীন বিএনপির এক সময় আপত্তি ছিল না, কিন্তু এখন কেন সরকার সংস্কারের উল্টো পথে হাঁটছে এই প্রশ্ন তুলছে বিরোধীরা। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া এই পরিস্থিতিকে গণতান্ত্রিক অবমাননা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, সংসদে যুক্তি ও ন্যায়ের পরিবর্তে গায়ের জোরে আইনের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। অন্যদিকে জোটের অন্যতম শীর্ষ নেতা নাহিদ ইসলাম বর্তমানে উমরা পালনে সৌদি আরবে আছেন। তিনি দেশে ফেরার পর আগামী 7 এপ্রিল 11 দলীয় জোট আবার বৈঠকে বসবে। গুঞ্জন শোনা যাচ্ছে সেই বৈঠকেই হরতাল বা অবরোধের মতো কোনো চরম সিদ্ধান্ত আসতে পারে। সংসদে সংখ্যাগরিষ্ঠ কোনো দল থাকলে অনেক সময় সরকার বিরোধীদের উপেক্ষা করে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি রাজনৈতিক অস্থিরতা ছাড়া আর কিছুই দেয় না। এখন প্রশ্ন হলো, সরকার কি আলোচনার মাধ্যমে সমাধান খুঁজবে নাকি বিরোধীদের উপেক্ষা করে সংঘাতের পথ বেছে নেবে? আর বিরোধীরাই বা কি তাদের দাবি আদায় করতে পারবে? এখন দেখার বিষয় যে আসলে কি ঘটছে। যাই হোক, একটা জিনিস অন্ততপক্ষে পরিষ্কার যে সরকার এবং বিরোধী তথাকথিত বিরোধী দল তাদের মধ্যে কিন্তু ক্রমেই, বিশেষ করে জুলাই সনদ এবং গণভোট নিয়ে ক্রমেই একটা তালগোল পাকিয়ে যাচ্ছে। এবং এই তালগোলের মূল লক্ষ্যই হচ্ছে নতুন ব্লুপ্রিন্ট, সরকার পতনের ব্লুপ্রিন্ট। এই যে জঙ্গি যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল তারা মনে করছে যে বিএনপি সরকারের পতন ঘটানোটা কোনো ব্যাপারই হবে না, কারণ বিএনপি সরকার অত্যন্ত দুর্বল সরকার। সেই জায়গা থেকে আসলে এই সংবিধান সংস্কার বলুন, জুলাই সনদ বলুন, এগুলো সবই এক একটা মোড়ক। এই জঙ্গি গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মসনদ দখল করা, সেটা যে কোনো মূল্যে। এরা আরেকটা অ্যাটেম্প নেবে মাস্ট, এবং আর একটা পরিস্থিতি ঘোলাতে হবে। তবে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার হয়তো হবে না। এবং আরেকটা জিনিস, যে এবার যদি তারা সফল হয়, জঙ্গিরা সফল হয়, বঙ্গভবন বলুন, রাষ্ট্রপতি বলুন, প্রধানমন্ত্রী বলুন, কোনো কিছু, বাংলাদেশের কোনো কিছু, সংবিধান, কোনো কিচ্ছু রাখবে না। সরাসরি একটা বিপ্লবী সরকার গঠন করবে এবং অনির্দিষ্টকালের জন্য। কোনো নির্বাচনের প্রয়োজন নেই, কারণ নির্বাচনে তারা কখনো সফল হবে না। নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদেরকে নির্বাচিত করে ক্ষমতার মসনদে পাঠাবে না, যে গত 12 ফেব্রুয়ারির নির্বাচন তা দেখিয়ে দিয়েছে। তারা একটা বিপ্লবী সরকার করবে আফগানিস্তান স্টাইলে, ইরান স্টাইলে। তারা দীর্ঘস্থায়ী শাসনের জন্য ব্লুপ্রিন্ট আসলে রেডি করছে, কিন্তু কতটা সফল হবে বাংলাদেশের রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক দল, এদের বিপরীত পক্ষের যে রাজনৈতিক দল, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ বিষয়,
সেনাবাহিনীর ভূমিকা সবকিছু মিলে আবারও সেই আওয়ামী লীগ সরকারের পতন স্টাইলে পতন করতে পারবে কিনা, নাকি একটা বাংলাদেশে বিশেষ প্রেক্ষাপট তৈরি হবে, ধরে নিলাম যে এই বর্তমান সরকারের পতন হবে, কারণ এই সরকারের চারিদিক দিয়ে বালির বাঁধের মতো ভেঙে আসছে। এগুলোকে ইস্যু করবে, জুলাই সনদকে ইস্যু করবে, গণভোটকে ইস্যু করবে, করে এই জঙ্গি জামাত জোট তটস্থ রাখবে সিচুয়েশনকে, এবং এই তটস্থ রেখে হয়তো দেশে একটা খুব লঙ্কা কাণ্ড ঘটে যাবে, অস্থির পরিস্থিতি তৈরি হবে, বিএনপি সরকারের পতন হবে। তখন কি এই জঙ্গিরা সফল হবে, নাকি একটা সরকার গঠন হবে, বিশেষ সরকার, আমাদের সংবিধানের আলোকের তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, কিংবা 111-এর মতো একটা সরকার গঠন হতে পারে, হয়ে আবারও কি একটা বাংলাদেশে সব দলের অংশগ্রহণ, আওয়ামী লীগ সহ বিএনপি সহ সব দলের অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ তৈরি হবে, হয়ে বাংলাদেশ কি উদ্ধার হবে, নাকি জঙ্গিরা চূড়ান্ত বিচারে দখল করবে? আমি শুভ দিনটাকে সামনে রাখতে চাই। জঙ্গিরা বারবার সফল হবে না, একবার তারা সফল হয়েছে, কিন্তু বারবার সফল কোনোভাবেই হবে না। এখানে নানা বিষয় ফ্যাক্টর আছে, ভূ রাজনীতি আছে, আমার প্রতিবেশী দেশ ভারত আছে, নানা কিছু আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে, পশ্চিমা বিশ্ব ইউরোপ আছে, চীন আছে, রাশিয়া আছে। বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশকে কেন্দ্র করে আবর্তিত তো হয় না বাংলাদেশের রাজনীতি। সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হয়, এখন যে ব্লু প্রিন্টটা সাজছে, এই সাজাতে একটা ব্যাপক গণ আন্দোলন বা একটা কিছু হবে, এবং সেগুলো হয়ে একটা সরকার পতন হবে, এই সরকারটারও পতন হবে, হয়ে একটা বিশেষ সরকার গঠন হবে, একটা নির্বাচন হবে, তারপরে যদি দেশ শান্ত হয়। এখন এগুলো দেখার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে, আমরা নিশ্চয়ই অপেক্ষা করব এবং দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবার আশা রেখে বিদায় নিতে চাইছি।